পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা চালু থাকবে বলছেন সালাউদ্দিন। জানাবো নুরুল হক নূরকে দেখতে ঢামেকে বলছেন মির্জা ফখরুল। এদিকে ডাকসু নির্বাচন যে প্রশ্নের জবাব দিতে হচ্ছে ছাত্রদলকে। জানিয়ে দেব দেশের রাজনৈতিক আকাশে মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন অলি ও রেদন আহমেদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা চালু থাকবে বলছেন সালাউদ্দিন। রাজনীতির মাঠে তর্ক বিতর্ক থাকবে, ভিন্নমত থাকবে, এরপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও পারস্পরিক শ্রদ্ধার মধ্য দিয়ে আলাপ আলোচনা সংস্কৃতি চালু থাকবে, এটাই রাজনৈতিক সংস্কৃতি, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 1 সেপ্টেম্বর গুলশানে বিএনপি কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই আহ্বান জানান। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির প্রতি শুভেচ্ছা জানাতে ও সৌজন্য সাক্ষাৎ করতে যান জাতীয় নাগরিক পার্টির নেতারা। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি গঠনের উদ্দেশ্য ছিল একদলীয় বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রে পরিবর্তন করা। বিএনপির বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণায় এই ভূখণ্ডে বসবাস করা জনগণকে একত্রিত করেছিল। গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা অনেক, তাদের প্রত্যাশার মধ্যে একটি হচ্ছে আমরা যেন গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চা করি, লালন করি। তিনি বলেন, আমাদের তরুণ বন্ধুরা নাগরিক পার্টি সৃষ্টি করেছে, তারা আজ প্রমাণ করলো আমরা রাজনীতির মাঠে তর্ক বিতর্ক করব, ভিন্ন মত প্রকাশ করব, কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা চালু থাকবে, এটাই রাজনৈতিক সংস্কৃতি। এই বিশাল পরিবর্তন আমাদের অনেকে দূরে এগিয়ে নিয়ে যাবে। এই গণতান্ত্রিক সংস্কৃতি চালুর মাধ্যমে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো। এই সময় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে দেশ ও দেশের জনগণকে প্রাধান্য দিয়ে বিএনপি কাজ করে যাবে। আমরা মনে করি শেখ হাসিনা শুধু গণতন্ত্র নষ্ট করেননি, গণতান্ত্রিক যে সংস্কৃতি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে সেই সংস্কৃতি অনুশেষ করে দিয়েছে। যে কোনো রাজনৈতিক দলের কোনো বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, তার পক্ষে বিপক্ষে কঠোর সমালোচনাও থাকতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া আমরা যে বাংলাদেশের কথা বলি সেটি সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একসঙ্গে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাব। নুরুল হক নূরকে দেখতে ঢামেকে বলছেন মির্জা ফখরুল। রাজধানীর রমনা এলাকার হামলার আহত হয়ে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, গত 29 আগস্ট রাজধানীর রমনার বিজয়নগর এলাকার জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেক নেতাকর্মী আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর মধ্যে সোমবার দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নূরকে কেবিনে স্থানান্তর করা হয়। ডাকসু নির্বাচন যে প্রশ্নের জবাব দিতে হচ্ছে ছাত্রদলকে। ভোটের প্রচারে শুরু থেকে ছাত্রদলকে একটি প্রশ্নের জবাব দিতে হচ্ছে, সেটি হলো ছাত্রদল ডাকসুতে নির্বাচিত হতে গণরুম গেস্ট রুম সংস্কৃতি আবার ফিরে আসবে কিনা। এর জবাব নির্বাচন ইস্তেহারের প্রথম দফাতে স্পষ্ট করে দিয়েছেন সংগঠনটি। ছাত্রদলের প্যানেলের ইস্তেহারের বলা হয়েছে, গেস্ট রুম গণরুম সংস্কৃতি জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন পীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করবে তারা। ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা নির্বাচনী প্রচারে হলে গিয়েও শিক্ষার্থীদের আশ্বস্ত করছেন, গেস্ট রুম গণরুম সংস্কৃতি আর কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে ফিরতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কারণে গণরুম ব্যবস্থা গড়ে উঠেছিল। এই ব্যবস্থার এক পক্ষের অনেক শিক্ষার্থীকে গাদাগাদি করে থাকতে হতো। আর গেস্ট রুম সংস্কৃতির নামে হলের ভেতরে সাধারণত প্রথম বর্ষের শিক্ষার্থীদের অকথ্য গালিগালাজ, মানসিক নিপীড়ন, এমনকি শারীরিক নির্যাতন করা হতো। দলকে যখন যে দল ক্ষমতায় থাকতো সেই দলের অনুগত ছাত্র সংগঠনের নেতারা এই কাজে জড়িত থাকতেন। আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলে বিভিন্ন হলে গেস্ট রুম নির্যাতনের শিকার হন অসংখ্য সাধারণ শিক্ষার্থী। নির্যাতনের ভূমিকায় ছিলেন ছাত্রলীগের এখন নিষিদ্ধ নেতারা। গণরুম গেস্ট রুমের প্রক্রিয়া উপেক্ষা করে বিগত সরকারের সময় কোনো শিক্ষার্থীর হলে থাকা প্রায় অসম্ভব ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম গেস্ট রুম সংস্কৃতির অবসান হয়েছে। এখন আর কোনো ছাত্র সংগঠনের কর্মসূচিতে যাওয়া বাধ্যতামূলক নয়। এখন কনিষ্ঠ শিক্ষার্থীদের অনেকেই নিয়ম অনুযায়ী হলে আসন পেয়েছেন। এখন শিক্ষার্থীদের চাওয়া মানবাধিকার লঙ্ঘনের সেই সংস্কৃতি আর যেন ফিরে না আসে। ওই সংগঠনগুলো নানাভাবে শিক্ষার্থীদের মাথায় এটা ঢোকানোর চেষ্টা করছে যে ছাত্রদলকে ভোট দিলে গণরুম গেস্ট রুম ফিরবে। গতকাল সোমবার ক্যাম্পাসে গিয়ে ছাত্রদলের প্যানেল সম্পর্কে বিভিন্ন বর্ষ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাদের মধ্যে অনেকে ধারণা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। আর বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদল যদি ডাকসুতে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জয়ী হয় তাহলে অতীতের মতো গণরুম গেস্টরুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে। আবার কিছু কিছু ছাত্র সংগঠনের ছাত্র দলকে কোণঠাসা করার জন্য এই বিষয়কে ব্যবহার করেছে বলেও মনে করেন অনেকে। ওই সংগঠনগুলো নানাভাবে শিক্ষার্থীদের মাথায় এটা ঢোকানোর চেষ্টা করছে যে ছাত্রদলকে ভোট দিলে গণরুম গেস্টরুম ফিরবে। গণরুম গেস্টরুম সংস্কৃতি নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চলছে উল্লেখ করে ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, কিছু সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ছাত্রদল গণরুম গেস্টরুম সংস্কৃতির মূল উৎপাটন করবে। 1990 সালে ডাকসু নির্বাচন জয় পেয়েছিল ছাত্রদলের প্যানেল। এবার নির্বাচনের 95 হওয়ার পুনরাবৃত্তি বিষয়টিকে সামনে রাখছেন ছাত্রদলের প্রার্থীরা। শিক্ষার্থীদের ভোট পেতে অনলাইনের পাশাপাশি সশরীরের হলে হলে যাচ্ছেন তারা। ছাত্রদলের প্যানেলের প্রচার কমিটির দায়িত্বে থাকা দুজনের নেতা প্রথম আলোকে বলেন, নানা সূত্র ব্যবহার করে তারা ঢাকা মেডিকেলের অধ্যয়নরত বিএনপি সমর্থক পরিবারের সন্তানদের একটি তালিকা তৈরি করেছে। তাদের ধারণা এমন শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 7,000 হবে। তালিকা তৈরি হয়ে যাওয়ার পর ওই শিক্ষার্থীদের কাছেও পৌঁছানোর চেষ্টা করবেন তারা। দেশের রাজনৈতিক আকাশে মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশে এতটাই পরিষ্কার নয়। দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। নির্বাচন নিয়ে বিভিন্ন কথা উঠেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সঙ্গে আছে, শুধু বিএনপি নয়, জনগণের দেশে নির্বাচন ব্যবস্থা করে ছাড়বে। এই সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, অতীত রাজনৈতিক থেকে শিক্ষা নিতে পারি, তাহলে ওই রাজনৈতিক আকাশের মেঘ কোনো কাজে আসবে না। আকাশের মেঘ আকাশে উড়ে চলে যাবে, রাজনৈতিকভাবেই সবকিছু মোকাবেলা হবে। এমপি মন্ত্রী বিএনপির কর্মীদের কাছে বড় নয়, তাদের কাছে বড় হলো শহীদ জিয়াউর রহমানের আদর্শ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি এই দল সৃষ্টি করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ। বাংলাদেশের ভূখণ্ডের কোনো আধিপত্য শক্তি যেন হস্তক্ষেপ করতে না পারে এবং দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য আর ছাত্রদল গড়ে তোলা হয়েছিল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য। শাহজাহান বলেন, আমাদের বর্তমান নেতা তারেক রহমান, তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েও এখনো ফিরতে পারেননি। তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে আমাদের এমন বার্তা দিতে হবে যে বাংলাদেশ এমন কোনো শক্তি নেই যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনাকে ধ্বংস করতে পারে। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদ আজাদের সঞ্চালনের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, বিএনপি চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবিএম জাকারিয়া, গোলাম হায়দার বিএসি, ফরকান আলম, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান প্রমুখ। এই সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা যুব দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মমিত ফয়সাল উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন অলি ও রেদওয়ান আহমেদ। দেশে চলমান নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। এতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে অংশ নেবেন দলটির প্রেসিডেন্ট অলি আহমেদ ও মহাসচিব রেদওয়ান আহমেদ। মঙ্গলবার 2 সেপ্টেম্বর সকালে অলি আহমেদ গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন রাজ্জাক জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদের সঙ্গে যোগাযোগ করেছেন। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ ও মহাসচিব রেদওয়ান আহমেদ বৈঠকে অংশ নেবেন বলে তাকে আশ্বস্ত করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।